আজকের ভিডিওতে কথা বলবো গতকাল ম্যাচের ড্রয়ের কারণ নিয়ে। আমি ম্যাচটার রিপ্লে আবার দেখেছি, আমি ম্যাচটার হাইলাইটস কিছু না হলেও 5 থেকে 6বার দেখেছি, এবং সেটা দেখার পর যেটা আমার মনে হয়েছে, আমার ছোট মাথার ছোট বুদ্ধিতে যেটা মনে হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো প্রথমে যদি বলি, মোহনবাগানের এই ম্যাচটায় কি টার্গেট ছিল। 3 পয়েন্ট পাওয়া টার্গেট ছিল সেটা আমি বলছি না, 3 পয়েন্ট পাওয়া টার্গেট ছিল সবাই জানি। ম্যাচের মধ্যে কি টার্গেট ছিল, প্রথমত হচ্ছে স্যানচেজকে ক্রিয়েটিভ প্লেটা না করতে দেওয়া, সেটা মোহনবাগান করেছে, ম্যাক্সিমাম সময় করেছে। কিছু সময় তো সে খেলবে, একদম তাকে লক করে রাখা তো পুরো 90 মিনিট ধরে সম্ভব নয়, তবে ম্যাক্সিমাম সময় তাকে খেলতে দেওয়া হয়নি, তো সেই টার্গেটটা ফুলফিল। আশিক ক্রুনিয়ানকে ভয়ঙ্কর হতে দেওয়া যাবে না, ভয়ঙ্করভাবে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। তো আশিক ক্রুনিয়ান সম্ভবত দুবার পুরো ম্যাচে একদম ভয়ঙ্কর পজিশনে ঢুকে গেছিল, বাকি সময় তাকে সামলে নেওয়া হয়েছিল। সুনীল ছেত্রীকে বক্সের মধ্যে হেড না করতে দেওয়া, সেটা করতে দেওয়া হয়নি। সুনীল ছেত্রীকে দুটো শট মারার সুযোগ আমরা করে দিয়েছিলাম, তো সেই দুটো শটও কিন্তু থাপা এবং একটা অ্যালবার্তো থাপা দুজনে মিলে বডি দিয়ে সেভ করে দেয়। এখানেও টার্গেট ফুলফিল। এবং আরেকটা টার্গেট ছিল, রায়ান উইলিয়ামসকে ভয়ঙ্কর হতে দেওয়া যাবে না, রায়ান উইলিয়ামসকে দায়িত্ব নিতে হবে সুভাশিসকে, রায়ান উইলিয়ামসকে পুরোপুরি কন্ট্রোল করার। তো সুভাশিস প্রথমবার ওর সঙ্গে স্পিডে বিট হয়ে যায় এবং সেখান থেকে প্রায় গোল হয়ে যাচ্ছিল। শটটা বিশালের মুখে মারে উইলিয়াম, সেটা উইলিয়ামসের মানে আমাদের সৌভাগ্য আর উইলিয়ামসের দুর্ভাগ্য, ওই জায়গা থেকে ও বিশালের মুখে মেরেছিল। কিন্তু ওখানে অ্যালবার্টো একটু এগিয়েছিল যখন স্টার্টটা হয়, সুভাশিস ওর স্পিডের সঙ্গে পেরে উঠছিল না, একটু পিছিয়ে ছিল, তো রায়ান উইলিয়ামস হঠাৎ স্পিড নিয়ে ভেতরে ঢুকে যায়, সুভাশিস ওকে ধরতে পারে না। কিন্তু এটা থেকে শিক্ষা নেওয়ার পর সুভাশিস কিন্তু আর রায়ান উইলিয়ামসকে ঢুকতে দিচ্ছিল না। রায়ান উইলিয়ামসকে যেটা করতে হচ্ছিল, দূর থেকে শট মারতে হচ্ছিল, কিন্তু একদম ভেতরে ঢুকে যাবে এটা করতে দিচ্ছিল না। যতবার ঢুকে গেছেও সুভাশিসকে টপকে সুভাশিস চেস করে গিয়ে বলটা ট্যাকেল করে বার করে দিয়েছে। ফলে এখানেও একবার রায়ান উইলিয়াম সুভাশিসকে বিট করেছিল, সেখান থেকে একদম গোল হতে পারতো বিশাল কাইদ, বা আমাদের সৌভাগ্যের জন্য গোল হয়নি, কিন্তু তারপর থেকে সুভাশিস তার কাজটা করে দিয়েছে, মানে এখানেও মিশন অ্যাকমপ্লিশড। যার ফলে কিন্তু বেঙ্গালুরু গোল করতে পারেনি। তো আমাদের ডিফেন্সের যা কাজ ছিল সবটাই তারা করে দিয়েছিল। এবার অ্যাটাকের কথা বললে, একবার লিস্টান একদম গোলের কাছাকাছি চলে গেছিলো, যেখান থেকে শুধু শট মারলে হয়তো একটা গোল হতে পারতো, হয়তো বলছি গোল হতোই এরকম নয়, তো ওটা ও ডিসিশান নিতে না পেরে ভেতরে ঠেলে দিয়েছিল। সেখানে জেমি ম্যাকলারেনকে 3টে প্লেয়ার গার্ড করেছিল, ফলে জেমি ম্যাকলারেন টাচ করতে পারেনি। তো এটা গোল হওয়ার প্রপার সুযোগ বলা চলে না, একটা চান্স ক্রিয়েট হয়েছিল। দিমির শট দূর থেকে জাস্ট পাস দিয়ে বেরিয়ে যায়, আর দিমি যেখান থেকে শট নিয়েছিল সেখান থেকে গোল হওয়াটা খুবই মুশকিল, তবে দিমি কয়েকবার করেছে, তাই ওর চেষ্টাও করেছিল এবং খুব দূর দিয়েও যায়নি বলটা। এটাও একটা বিশাল মিস বলা চলে না। একটা বল ম্যাকলারেনের কাঁধে লেগে গোল পোস্টের কাছ দিয়ে বেরিয়ে গেছিলো, একটা বল ম্যাকলারেন গোলের মধ্যে রাখার চেষ্টা করেছিল, আমি পরে রিপ্লেতে দেখেছি বলটা গোলে ছিল না, ওদের প্লেয়ারের গায়ে ডিফ্লেক্ট হয়েছিল, বলটা গোলের দিকে বেঁকেছিল, কিন্তু একদম মানে সেই বার পোস্টের পাশ দিয়ে গড়াতে গড়াতে বেরিয়ে যায়, ওটা ঢুকে যেতে পারতো, কিন্তু ওটাও যে প্রপার চান্স সেটাও বলা চলে না, ওটা ওরা ডিফ্লেক্ট করেছে, প্লাস বলটা গোলে ছিল না। তবে লাস্টে দিমি যে চান্সটা মিস করেছিল, সেই চান্সটা 99% গোল করার মতো ছিল। দিমির মতো প্লেয়ার সাধারণত ভুল করে না, কেন কি করলো জানি না, তো যে কোনো কারণে বলটাও গোলে রাখতে পারেনি। এটাই আমার মনে হয়েছে একমাত্র পজিটিভ ভুল মোহনবাগানের দিক থেকে, যেটা মোহনবাগান খুব একটা বাজে ভুল করেছে আপনি বলতে পারেন। অ্যালবার্টোর একটা শট কর্নার থেকে অ্যালবার্টো টাচ করেছিল বলটাতে, সেটা 99বার 100-র মধ্যে গোল হয়, কিন্তু গুরপ্রীত কি জানি কি ভর করেছিল ওকে, ও ঠিক রিফ্লেক্স দিয়ে বলটাকে আটকে দেয়। গুরপ্রীত অন্তত দুটো শিওর গোল সেভ করেছে, তো সেটাকে তো আমি মোহনবাগানের খারাপ খেলা বলতে পারি না। গুরপ্রীত একটা অসাধারণ সেভ করে দিল আর আমি বললাম মোহনবাগান খারাপ খেললো, সেটা তো বলা যায় না। প্লাস বেঙ্গালুরু গতকাল ভয়ঙ্করভাবে খেলতে শুরু করেছিল, ভয়ঙ্করভাবে, মানে এতদিন যে খেলাটা তারা খেলেছে সেই খেলার ধারে কাছেও নয়, তার থেকে অনেক বেটার খেলেছিল কালকে, যেটা মোহনবাগানও এক্সপেক্ট করেনি যে বেঙ্গালুরু এইরকমভাবে খেলবে। কিন্তু তাদের আটকানোর বা তাদের গোল করতে না দেওয়ার দায়িত্বটা মোহনবাগান একদম প্রপারলি ডিফেন্ডাররা পালন করেছে। একটা দুটো মিস পাস, লিস্টানের কাছ থেকে 2-3বার বল কেড়ে নিয়েছে, লিস্টান বল পজিশন হারিয়েছে, 1-2বার অন্য প্লেয়ারদের কাছ থেকে বেরিয়ে গেছে, এটাকে আমি কখনোই মিস পাস বা বাজে খেলা আমি বলতে পারি না। এটা হবেই, একটা ম্যাচে একটা দুটো মিস পাস ইন্ডিয়ান প্লেয়াররা যেখানে খেলছে সেটা হবেই।
যে ম্যাচগুলো মোহনবাগান 5 গোলে জিতেছিল সেখানেও এইগুলো হয়েছিল, একদম হয়নি এটা বলা যায় না, একটা দুটো ক্ষেত্রে এটা হয়েছে। তাহলে আপনাদের প্রশ্ন থাকবে, তা মোহনবাগান যদি এত ভালোই খেলে তাহলে ড্রটা হলো কেন? ড্রটা হলো এই কারণেই যে কোচের কিছু ডিসিশান, যেটা কোচের দোষ দেওয়া যায় না, কোচ কিছু ক্ষেত্রে একটু সাবধানী হয়েছিলেন। এখন তিনি অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন একটা বেঙ্গালুরুর মতো টিমের বিরুদ্ধে, সেখানে তিনি যদি একটু সাবধানী খেলেন তাকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না। কিন্তু যেটা কিছু দর্শক এবং সম্ভবত সার্জিও লোবেরা নিজেও অত বড় কোচ হয়েও ভুলটা করে ফেলেছিলেন, সেটা হচ্ছে বারবার যখন বলা হচ্ছে যে দিমি ফর্মে ফিরছে আর দিমি ফর্মের বাইরে চলে যাচ্ছে। কালকে অনেকেই দিমির প্রচণ্ড সমালোচনা করেছেন, কিন্তু আমি আবার বলছি দিমি ফর্মে ফিরছে আর দিমি ফর্মে ফিরছে না ব্যাপারটা একদম নয়। দিমির সাথে আরও দুটো বিদেশি খেললে দিমি ফর্মে আছে, যদি না খেলে দিমি ফর্মে নেই। তাই ম্যাকলারেনের সঙ্গে যখন একজনকেই নামানো যাবে তখন সব সময় সেটা কামিন্স হবে, দিমি নয়। দিমি তখনই ইউজফুল যখন কামিন্স, দিমি, ম্যাকলারেন তিনজনে একসঙ্গে খেলছে। সেটা লাস্টের কিছু মিনিটেও যখন তিনজনে একসঙ্গে খেলেছে ব্যাপারটা দেখা যাচ্ছিল, কিন্তু তখন ম্যাকলারেন এবং দিমি দুজনেই অনেকটা স্লো হয়ে গেছিলো, অতক্ষণ খেলা হয়ে গেছে। এটা ফার্স্ট মিনিটে হলে একটা ইম্প্যাক্ট হতো, তবে বেঙ্গালুরু যেরকমভাবে শুরু করেছিল তো সেক্ষেত্রে এটা লোবেরার মাস্টার স্ট্রোক আপনি বলতে পারেন, কারণ আমরা হেরেও যেতে পারতাম ম্যাচটা যদি বেঙ্গালুরু প্রথম দিকেই মারাত্মক দুটো কাউন্টার অ্যাটাকে দুটো গোল করে দিত, অথবা আমরা দুটো গোল মারাত্মক ফরমেশনে যেটা খেলা হচ্ছিল তিনজন বিদেশি আপ ফ্রন্টে দিয়ে সেটা করে আরও দুটো গোল শোধ করে ম্যাচটা ড্র করে দিতে পারতাম, বা 3টে গোল করে জিততেও পারতাম, অনেক কিছু হতে পারত। সেদিক থেকে দেখলে লোবেরা ঠিকই করেছিলেন যে দুজন বিদেশি ডিফেন্ডারকে রেখে দিয়েছিলেন, কারণ তারা থাকা সত্ত্বেও কিন্তু বেঙ্গালুরু বারবার ভেতরে ঢুকে গেছে। আর একটা জায়গায় অনেকেই বলছেন মোহনবাগান টিম বারবার স্কোয়ার পাস খেলছে, ব্যাক পাস খেলছে, কেন খেলছে? তো আপনারা একটু ভালো করে দেখুন, আমি ওপরে কয়েকটা ছবিও দিয়েছি, দেখলে আপনারা বুঝতে পারবেন যে সামনে যখন আমার কোনো প্লেয়ার খালি নেই তো আমি বলটা পাই নিয়ে কি মাঝমাঠে দাঁড়িয়ে থাকবো আর একটা প্লেয়ার আসা পর্যন্ত ওয়েট করে টাইমটা লস করব, না পেছন দিকে বলটাকে দেবো? কারণ সামনে দিকে দেওয়ার কোনো জায়গা নেই, সব জায়গায় অপোনেন্ট গার্ড করে আছে। তো এটার জন্য যদি আমি ব্যাক পাস খেলি বা স্কোয়ার পাস খেলি তাহলে সেটাকে খারাপ খেলা বা বাজে খেলা বলে না, সেটা অপোনেন্টের ক্রেডিট যে সে আমাদের সব কটা প্লেয়ারকে ব্লক করে রেখেছে। বা এইটা বলতে পারেন যে আমাদের যে প্লেয়াররা অফ দ্য বল রয়েছে তারা পজিশন নিতে পারছে না, তাই জন্য আমাদের প্লেয়ার তাকে পাস দিতে পারছে না। যে প্লেয়ারটা ব্যাক পাস খেলছে বা স্কোয়ার পাস খেলছে এটা তার দোষ নয়। এখন একটা অপশান থাকে সামনের দিকে বলটাকে উড়িয়ে দেওয়া, ম্যাকলারেন ছুটে গিয়ে ধরে নিল বা কেউ সাইড দিয়ে ছুটে গিয়ে ওদের ডিফেন্ডারকে বিট করে ধরে নিল, কিন্তু এই ধরনের লং বল খেলাটা লোবেরা স্ট্র্যাটেজি নয়। এখন যদি আপনি বলেন কেন লোবেরা স্ট্র্যাটেজি নয়, কেন লোবেরা লং বল খেলায় না, সেটা লোবেরা জানে, আমি জানি না। আর যে লং বল খেলাটা তারা প্র্যাকটিসে খেলেনি, কোচ তাদের ইনস্ট্রাকশন দেয়নি, তারা নিশ্চয়ই পাকামো করে ম্যাচের মধ্যে হঠাৎ লং বল খেলতে শুরু করে দেবে না, সামনের দিকে কাউকে উদ্দেশ্য করে উদ্দেশ্যহীনভাবে একটা বল তুলে দেবে, যে পাবে তারই, এরকম একটা খেলা। ফলে ব্যাক পাস স্কোয়ার পাস করাটা খারাপ খেলা নয়, সেটা অপোনেন্ট খেলতে দিচ্ছে না, আমাদের প্লেয়াররা অফ দ্য বল পজিশন নিতে পারছে না তাই জন্য। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা যারা ডিফেন্ড করছে তাদের ক্রেডিট, তারা সেইভাবে ব্লক করতে পারছে বলে খেলা যাচ্ছে না। কয়েকজন বলেছেন মনবীরের ফাউলটা পেনাল্টি নিয়ে, দেখুন ওটা আমি সত্যি কথা বলছি, আমি টিভিতে মোবাইলে খেলা দেখি, তাতে যতটা দেখায় ততটা, ওটাতে আপনারা যদি দেখে থাকেন একবারও পরিষ্কার রিপ্লেতে দেখায়নি যে মনবীরকে কীভাবে ফেলে দেওয়া হলো নাকি মনবীর নিজে থেকে পড়ে গেল, সেটা ক্লিয়ারলি দেখতে পাইনি আমি। তাই আমার পক্ষে বলাটা সম্ভব নয় যে ওটা পেনাল্টি ছিল কি ছিল না। আর যদি ওটা পেনাল্টি থেকেও থাকে, রেফারি যদি নাও দিয়ে থাকে, তাহলে এটা ভারতীয় ফুটবলের কোনো নতুন বিষয় নয়। তো ফলে সেটা নিয়ে মাথা ব্যথা করে খুব একটা লাভ নেই। আর যদি বলেন কোচের স্ট্র্যাটেজি, আগে থেকে যদি কোচ চেঞ্জ করতো তাহলে এটা হতে পারতো, ওটা হতে পারতো, যেগুলো আমরা এখনও বললাম, তো সেটা নাও হতে পারতো। হয়তো আমরা ম্যাচটা হেরেও যেতে পারতাম, কিন্তু লোবেরা বুদ্ধি করে প্রথম থেকে সেটা আন্দাজ করতে পেরে দুজন ডিফেন্ডার খেলিয়েছিল বলে ম্যাচটা বেঁচে গেল, এটাও তো একটা কনসেপ্ট হতে পারে। তো আমার কাছে বিষয়টা মনে হচ্ছে, ধরুন একটা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো টিম বলুন বা একটা বার্সেলোনার মতো টিম বলুন বা একটা ভালো হাই লেভেলের টিম মোহনবাগানের সঙ্গে খেলতে এলো এখানে, আর মোহনবাগান প্রচণ্ড লড়াই করে 0-0 ম্যাচটাকে ড্র করলো, মোহনবাগান একটা পয়েন্ট নিয়ে আসতে পারলো। আমি বেঙ্গালুরুর ক্ষেত্রে এইভাবেই দেখছি ম্যাচটাকে, মোহনবাগানকে বেঙ্গালুরু আটকে দিয়েছে, তাই আমার মনে হয়েছে এই ম্যাচটার ক্রেডিট পুরোপুরি বেঙ্গালুরুর।
মোহনবাগানের কিছু ভুল ছিল, দোষ ছিল, কিন্তু সেগুলো ম্যাচটা ড্র করার জন্য সাফিসিয়েন্ট ছিল না। তা সত্ত্বেও মোহনবাগান ম্যাচটা জিততে পারতো, কিন্তু বেঙ্গালুরুর একটা অসাধারণ লড়াই এবং মানে তাদের সেই হার না মানা জেদের জন্য আমাদেরকে 1 পয়েন্ট খুইয়ে আসতে হলো, এটা আমার অন্তত মনে হয়েছে। আপনারা সহমত হতেও পারেন, নাও হতে পারেন। আপনাদের কি মতামত প্লিজ কমেন্টে জানাবেন। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।